ছিল না। একদম আপনি মানুষের কথা বলছেন। আমরা যখন প্রশ্ন চাইছি আপনাদের থেকে, ফেসবুকে বহু কমেন্ট পেয়েছি, বহু প্রশ্ন পেয়েছি, তার মধ্যে শুভদীপ প্রশ্ন করেছেন যদি এক্সটেনশন দেওয়াই হলো 3 মাসের জন্য তাহলে বদলি কেন? এটার কি কারণ? সাধারণ জনমানসে কিন্তু এটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা এখনো সামনে আসেনি। এই প্রশ্ন নিয়ে আলোচনা চলছে। জহরবাবু আর একটু পরেই জয়েন করবেন আমাদের সঙ্গে, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে অভিযোগ করে এসেছেন, আজ আরো একবার খোলাখুলি চাঁচাছোলা ভাষায় তিনি বলছেন যুক্তরাষ্ট্র কাঠামোকে ধ্বংস করতে চাইছে বিজেপি এবং কেন্দ্রের সরকার। তিনি বলছেন বাংলার জন্য মার্শাল ল, বাকি সমস্ত রাজ্যের জন্য রুল অফ ল। What do you think? That you want to bulldoze the federal structure? আবারও যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগ। এবার মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলবের প্রসঙ্গে মোদী সরকারকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। What do you think? That you want to bulldoze the federal structure? For West Bengal there is a separate rule, martial law, and other place there is a different rule of law. Why? You are not only disturbing me, you are disturbing my secretariat, but all the chief secretaries are being humiliated. Don't you think IAS they have the lobby also? IPS they have the lobby also? They are very much shocked. এটা একদম অন্যায়। যুক্তরাষ্ট্রকে অবিশ্বাস করে দিয়েছে, অন্যদের মন কি বার্তা শুনতে হবে, তার আইনটা দেখতে হবে, সংবিধান দেখতে হবে, প্রসিডিয়ার দেখতে হবে, সবই তো খামখেয়ালিপনার চলে না। শনিবার সাংবাদিক বৈঠকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আগা গোড়াই চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার দুটো পা ধরলে যদি আপনি খুশি হন, আই হ্যাভ নো প্রবলেম। বাংলার জন্য আমি তাও করতে পারি, মানুষের জন্য আমি তাও করতে পারি, কারণ পাবলিক আমার ফার্স্ট প্রায়োরিটি। আমার দেশের জন্য আমি এটুকু করতে পারি, কিন্তু প্লিজ প্রাইম মিনিস্টার দয়া করে এই নোংরা খেলা খেলবেন না। কদিন আগে করোনার বৈঠককে সামনে রেখে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগ তোলেন মমতা। পর্যবেক্ষকদের মতে গত কয়েক বছরে বারবারই দেশে মোদী বিরোধিতার মুখ হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন মমতা। এদিনও সেই পথেই হাঁটলেন, পাশে পেলেন কংগ্রেসকে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালার টুইট, বাংলার মুখ্য সচিবকে তলব মোদী সরকারের নির্দেশপূর্ণ সিদ্ধান্ত। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মৃত্যু ঘণ্টা। গণতন্ত্রে একের পর এক আঘাত এনে দেশে নৈরাজ্যের পরিবেশ তৈরি করছে কেন্দ্র। পর্যবেক্ষকদের একাংশের মতে 21-এ বাংলা জয়ের পরই মমতা বুঝিয়ে দেন 24-এ তার টার্গেট দিল্লি। তাই 24-কে পাখির চোখ করে কি মোদী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগে বারবার সরব মমতা? প্রশ্ন রাজনৈতিক মহলে। নিউজ 18 বাংলা। যুক্তরাষ্ট্র কাঠামোকে ভেঙে খান খান করতে চাইছে, সেই নিয়ম মানছে না মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করছেন। শিবাজিদা, এই মুহূর্তে প্রায় 50% মানুষের সমর্থন নিয়ে আসা একটা সরকার, তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোথাও কি মনে হয় ইন জেনারেল মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের অভিযোগ করছেন খুব সহজে মানুষের মনে সেগুলো প্রথিত হয়ে যেতে পারে? কারণ এখন জেনারেল সেন্টিমেন্ট এই সরকারের দিকে। না, সেটা তো বটেই। সদ্য নির্বাচন পেরিয়েছে পিউ, এর সঙ্গে সঙ্গে আমরা যেগুলি দেখলাম, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন সেদিন থেকেই আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল মহোদয় তিনি তার বিরুদ্ধে আক্রমণ করলেন। অন্যান্যরা বলতে লাগলেন নিশ্চয়ই সেখানে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন সেটা দেখতে হবে। তারপরেই যেটা হলো, এতদিন পর্যন্ত সবই আমি সার্কামস্ট্যান্সেস বলছি, শুভময় বলছিল, আমি শুনছিলাম ডেভিলস অ্যাডভোকেটের কথা, কিন্তু ব্যাপার হচ্ছে যে পরপর সার্কামস্ট্যান্সেস যদি কিছু বলে আমাদের, সেটা হচ্ছে তারপরেই এতদিন হলো না 4 জন মন্ত্রীকে, 3 জন তৃণমূল বিধায়ক এবং 2 জন মন্ত্রীকে তাদের তুলে নেওয়া হলো, তারাও গুরুত্বপূর্ণ কাজ করছিলেন। তারপরে যখন এই ইয়াস এলো, সেটার সময় একটা এইটাকে গ্রাউন্ড করে, আরে আলাপন তো ওখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, মুখ্যমন্ত্রীর ওপর রাগ থাকতে পারে। ওয়াই আলাপন ওয়াজ টার্গেটেড? কেন আলাপনকে, মানে আপনি ক্লিয়ারলি মনে করছেন যে এটা টার্গেট করে করা হয়েছে? অবশ্যই টার্গেট না হলে এটাকে কি বলা যায়? তিনি তো আমি একটাই খালি যুক্তি বলছি, তাকে 3 মাসে তিনি কি চেয়েছিলেন স্বেচ্ছায় যে আমাকে দেয়া হোক বলে? তিনি তো বলতে পারেন না। তার যিনি যে সরকারের অধীনে তিনি কাজ করছিলেন, পশ্চিমবঙ্গ সরকার, তারা তো আবেদন করেছিল, তাদের আবেদনের ভিত্তিতে তো এক্সটেনশনটা হলো অ্যাজ চিফ সেক্রেটারি।
তাহলে চিফ সেক্রেটারি হিসেবে যার আবেদনের ভিত্তিতে হলো সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া, এটার থেকে তো হাস্যকর কিছু হতে পারে না। ওয়াই তাহলে তাকে দেওয়া হলো কেন? এখন অনেক কিছু থাকতে পারে। আলাপন বন্দ্যোপাধ্যায় 31-এ পরে যদি যেতে বাধ্য হন তিনি যাবেন কিনা, তিনি রেজিগনেশন দেবেন, নিশ্চয়ই অপশন নিয়ে আমরা আলাপ আলোচনা করব, কিন্তু বিজেপির মতো একটা রাজনৈতিক দল যারা দেশের রুলিং পার্টি, তারা তো দীর্ঘমেয়াদী একটা রাজনৈতিক ফায়দা দেখে তারপর কোনো সিদ্ধান্ত চাপাবেন বা কোনো কাজ করবেন। শুভময়দা, এক্ষেত্রে যদি অ্যান্টি সেন্টিমেন্ট হয়ে যায়, ইতিমধ্যেই তারা বুঝতে পারছেন তাদের ভোট পূর্ববর্তী অনেক কাজকর্মই বাঙালির সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে, তাহলে ভোটের পরেও সেটা কন্টিনিউ করার কি কারণ থাকতে পারে? একদম যে প্রশ্নটা করেছেন এটা কিন্তু অত্যন্ত গভীর প্রশ্ন। আমি চটজলদি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। আমাদের যদি নির্বাচন আমরা সিরিয়াসলি ভাবি, তাহলে সামনের 2024 নির্বাচন, যার দিকে বিজেপি নজর রেখেছে। এবার এই মুহূর্তে বিজেপি যদি 2024 নির্বাচনের দিকে নজর রাখে, তাহলে 10 বছর ক্ষমতায় থাকা হয়ে যাবে, কোভিড পরিস্থিতি, সামনের নির্বাচনগুলো কেমন ফল হয় দেখতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে তারা যে অপোজিশন লিডারটা ঠিক করতে চান, সেই জায়গায় কিন্তু একটা খুব প্রকট যুক্তি আছে, যেখানে যদি অপোজিশন লিডার হিসেবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভাবা যায়, সেক্ষেত্রে কিন্তু কংগ্রেস ভারতবর্ষের প্রায় 100 থেকে 150টি আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বী বিজেপি, এবং সেইখানে কংগ্রেস যে একেবারে নেতৃত্বে আসতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভারতবর্ষের নেত্রী হয়ে যান, এই জায়গায় কিন্তু বিরোধী যে আসন সেই ভাগাভাগির একটা কনফিউশন তৈরি হতে পারে। সুতরাং মানে আপনি বলছেন এটা ভোট পরবর্তী অ্যাকশন নয়, এটা আগামী ভোটের জন্য অনেক আগে থেকে নেওয়া একটা অ্যাকশন। আমি বলছি যে দেখুন, রাজনীতি তো সুদূর প্রসারী, এবং বিজেপি দলটি তো অনেক বড় দল, তাদের সংগঠন অনেক শক্তিশালী, এবং তারা কিন্তু অনেক ভেবে রাজনীতি করেন। আপনি তাকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু তার রাজনীতি এক্স্যাক্টলি ভাবেন এবং ভাবনাটা কি সেটাই তো ধরার চেষ্টা। শুভময়দা, আমি আবার আসবো। তার মানে কি মমতা সত্যি থ্রেট? কেন্দ্রে আগামী দিনে অন্তত 2024-এ মমতা কি বড় প্রতিপক্ষ এবং প্রধান প্রতিপক্ষ মোদির? এর প্রশ্ন তো অবশ্যই আসছে। এই সংক্রান্ত প্রশ্ন আমরা পেয়েছি ফেসবুকে, আমরা আসবো সেই প্রশ্নে। তবে তার আগে এই আইপিএস বদল বা আইএএস বদল, তাদের তলব করা, এই নিয়ে সংঘাত কিন্তু প্রথমবার দেখছে না এই রাজ্য। দেখুন আগে কি হয়েছে। 19শে মে কলকাতা ও সংলগ্ন এলাকায় লোকসভা নির্বাচন। ঠিক তার আগে এডিজি সিআইডির পদ থেকে সরিয়ে দিল্লিতে ডেকে পাঠানো হয় রাজীব কুমারকে। 16 মে 2019 সকাল 10টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যোগ দিতে নির্দেশ। 24 ঘন্টার সময়ও কার্যত দেওয়া হয়নি এই আইপিএস অফিসারকে। ভোটের কাজে সরাসরি যুক্ত না থাকার পরেও কেন বদলি, এই প্রশ্নে রীতিমতো ঝড় ওঠে। মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হয় তৃণমূল। রাজীব কুমারের উপর এত রাগ কেন? হাওলা ধরছে বলে? টাকা পয়সা ধরছে এই ভয় পাচ্ছে তো? 10 ডিসেম্বর ডায়মন্ড হারবারের সভায় যাওয়ার পথে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়। তারপর ওই সময় সার্বিকভাবে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্যের 3 আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে নিতে চেয়ে নবান্নকে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। পাল্টা সুর চড়ান মুখ্যমন্ত্রী। 3 অফিসারকে নো অবজেকশন দিতে চায়নি রাজ্য। কেন্দ্রের নির্দেশের বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন কেন্দ্রের নির্দেশ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। ইলেকশন কমিশনের এটা কি কাজ যে সেন্ট্রাল ডেপুটেশনে একজনকে পাঠিয়ে দেবে? এটা স্টেটের ব্যাপার। আইপিএস আইএস রা আন্ডার স্টেট গভর্নমেন্ট, হাউ ক্যান দে ইন্টারফেয়ার লাইক দিস? আইপিএস অফিসারদের পর এবার রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব। আরো একবার কেন্দ্র রাজ্য সংঘাত। শুধু বাংলার উপর এত রাগ কেন? আর আলাপন বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি বলে তার উপরে এত রাগ কেন? Please accept the mandate of the people. Why you are quarreling with us every day? What do you think? That you want to bulldoze the federal structure? নিউজ 18 বাংলা। এই মুহূর্তে বিজেপি নেতা তথাগত রায় আমার সঙ্গে রয়েছেন। তথাগত বাবুর কাছে যাওয়ার আগে দর্শকের প্রশ্ন, ফেসবুক থেকে প্রশ্ন করেছেন একজন, সেই প্রশ্ন আপনাদের সামনে রেখেছি। সুদীপ মণ্ডল প্রশ্ন করেছেন, মমতাই কি প্রধান প্রতিপক্ষ মোদির আগামী দিনে এবং সেজন্যই তাকে দুর্বল করার চেষ্টা? তথাগত বাবু। হ্যাঁ, আমি প্রথমে সকলের কাছে একটু মার্জনা চেয়ে নিচ্ছি, কারণ আমি সদ্য কোভিড থেকে উঠেছি এবং শরীর এখনো পুরোপুরি শক্ত হয়নি।
সেই জন্য আমি বেশিক্ষণ থাকতে পারবো না। সুদীপ মণ্ডল যে প্রশ্নটা করেছেন, মমতাই কি মোদির প্রধান প্রতিপক্ষ, এটা কি একটা বিশ্বাসযোগ্য কথা হতে পারে? মমতা পশ্চিমবঙ্গে বিরাট সংখ্যায় জনমত পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, খুব ভালো কথা। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে সারা ভারতের লোক সংখ্যার তুলনায় 8% সামান্য বেশি। যিনি 8% মানুষকে, মাত্র 8%-এর একটা অংশ, ধরা যাক 7% মানুষের প্রতিনিধিত্ব করেন, তিনি কোন সুবাদে মোদির প্রতিপক্ষ হতে পারেন? যদি কোনো একটা বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হতেন, যেমন মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশ, তাহলে না হয় কষ্টের সৃষ্টে বলা যেত। ভারতের বেশিরভাগ প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশ থেকে হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই সুবাদে তিনি মোদির প্রধান প্রতিপক্ষ হবেন, এটা বিশ্বাসযোগ্য নয়। তথাগতদা, দর্শকরা আরো প্রশ্ন করেছেন, ফেসবুক থেকে প্রশ্ন করেছেন আরো এক দর্শক প্রশ্ন করছেন। উত্তম মণ্ডল তিনি বলছেন, এই যে ঘটনা ঘটছে, আলাপন বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বিরোধী দলনেতাকে সঙ্গে রেখে মিটিং এ ডাকাই, সব মিলিয়ে আমরা প্রশ্নটা ছোট করে বলছি, বিজেপি কি আত্মঘাতী গোল দিচ্ছে? তথাগত বাবু, এর মধ্যে বিজেপির কোনো ভূমিকা নেই। এই পুরো ব্যাপারটা একটা প্রশাসনিক ব্যাপার। আলাপন বন্দ্যোপাধ্যায় হচ্ছেন অল ইন্ডিয়া সার্ভিসের, আইএএস হচ্ছে একটা অল ইন্ডিয়া সার্ভিস, এবং সেই অল ইন্ডিয়া সার্ভিসের আলাপন বন্দ্যোপাধ্যায় একজন অফিসার। এই অফিসারদের ক্রমাগত বদলি হয়ে থাকে, কেন্দ্র থেকে রাজ্যে, রাজ্য থেকে কেন্দ্রে, এমনকি বিভিন্ন সরকারি উপক্রমেও, মানে যেমন আন্ডারটেকিং, সেখানেও মাঝে মাঝে বদলি হয়ে থাকে। তথাগত বাবু, ছোট্ট একটু ইন্টারাপ্ট করে আমি প্রশ্ন করতে চাই, রিটায়ারমেন্টের দিন হঠাৎ তাকে তলব করে নিয়ে যাওয়া দিল্লিতে, কি কারণে? তাকে কোনো অফার না দিয়ে, কোনো অপশন না দিয়ে, এটা কি কারণ হতে পারে বলে আপনার মনে হয়? ওকে কোনো অপশন দেবার কোনো সুযোগ নেই। কোন অফিসার যিনি এই সার্ভিসে অফার দেওয়ার তো রীতি রয়েছে, অর্ডার হলে তাকে রিটায়ারমেন্টের দিন তলব, কোনো অপশন সাধারণত নেওয়া হয় না। এটা কেন? কি রিটায়ারমেন্টের দিন নয়, তার রিটায়ারমেন্ট 3 মাস পিছিয়ে দেওয়া হয়েছে, অত রিটায়ারমেন্টের দিন তো নয়। এই যে এক্সটেনশন দেয়া হলো, তারপরে এক্সটেনশন গ্রান্ট করা হলো, তিনি 3 মাস আরো রাজ্যের জন্য কাজ করবেন, 24 তারিখ, হঠাৎ 28 তারিখ রাত্রিবেলায় কেন্দ্র মনে করলো না না, তাকে কেন্দ্রের জন্য কাজ করতে হবে। এতে আমাদের সঙ্গে তথাগতবাবু বিশ্লেষকরা মনে করছেন এটা একদমই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, টার্গেট করে করা। কারণ ওই মিটিং এ সমস্যা হয়েছিল, মোদি বনাম মমতার মিটিং এ, যেখানে ভিকটিম হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। মোদি বনাম মমতার মিটিং আর এই আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি দুটো পাশাপাশি সময় হয়েছিল বলে এই তথাকথিত বিশ্লেষকেরা সব মিলিয়ে ফেলেছেন, এবং মিলিয়ে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত আপনাদের টিভির মাধ্যমে সকলকে বোঝাতে চাইছেন। এটা সম্পূর্ণ অলীক, দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। কেন্দ্রীয় সরকার কেন ওকে বদলি করেছে সেটা কেন্দ্রীয় সরকার বলেনি, আমারও আলাদা করে জানা নেই। রাজ্য সরকার কেন তাতে বাধা দিচ্ছে সেটাও আমার জানা নেই। তার কারণ, কেন আমি বলছি রাজ্য সরকার বাধা দিচ্ছে, আমলা আসে আমলা যায়, আমলাতন্ত্রের স্বভাবটাই এরকম। আমিও আমলা ছিলাম, যদিও আমি অল ইন্ডিয়া সার্ভিসে ছিলাম না, সেন্ট্রাল সার্ভিসে ছিলাম। 23 বছর আমি ভারতীয় রেলে কাজ করেছি। যখন আমার বদলির অর্ডার হয়েছে আমাকে যেতে হয়েছে, আমার মতামত কেউ নেয়নি, এবং সেই বদলি একটা কথা বলুন, এই এর এক্সটেনশন আলাপন বন্দ্যোপাধ্যায় 3 মাস এই জন্য হলো তিনি